দেখেন ওই 8 দফা দাবি, এইটা টোটালটা হচ্ছে মানে ঐক্য পরিষদ প্রথম এটা রাষ্ট্রধর্ম ইসলাম বাতিলের জন্য গড়ে উঠছিল, এবং শেখ হাসিনা নিজে বলছে যে এটা আমার তৈরি করা, আমি টাকা পয়সা দিয়ে ঐক্য পরিষদ গড়েছি নিম ভৌমিক এবং দেবেশ ভট্টাচার্যকে দিয়ে, যে কারণে অন্য কোনো দাবি করা যাবে না, শুধু এইটা নিয়ে নামতে হবে। তা ওইটা আবার শেখ হাসিনা 2008 সালে যখন বললো না রাষ্ট্রধর্ম ইসলাম আমরা রাখবো, তোমরা অন্য দফা নিয়ে আসো, তখন এই 8 দফা দাবি আওয়ামী লীগের নেতারা বসে ঐক্য পরিষদের ঘাড়ে চাপিয়ে দিয়েছে, এইগুলো নিয়ে তোমরা আন্দোলন করো। তার মানে বিষয়টা এই 8 দফাটা টোটালটা হলো আওয়ামী লীগের, আপনি নেটে সার্চ দেন। এই এখন তো এরা হিন্দু জাগরণ সনাতনী জাগরণ মঞ্চ তো 2024 সালে, 2019 সালেও 8 দফা ছিল, 2015 সালেও 8 দফা ছিল, তারপরে এরা 8 দফা নিয়ে দীর্ঘদিন ধরে করছে, এটা টোটালটাই আওয়ামী লীগের এজেন্ডা। ভারতের আসল উদ্দেশ্য বলার আগে একটু ওই যে ওই এরা সাহেবের বক্তব্য একটু বলি, যে আমি বলেছিলাম যে যেহেতু বাংলাদেশে নির্বাচন হচ্ছিল না বারবার, এবং ভারত নানাভাবে আমরা দেখেছি সুজাতা সিং এসে এরশাদ সাহেবের সঙ্গে কথা বলে গেছেন যে এনিহাও আমরা শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে চাই, আপনি শেখ হাসিনাকে সমর্থন করবেন, এবং এরশাদ সাহেব বলছে আমি এই নির্বাচনে যাব না, তারপর তাকে জোর করে হাসপাতালে ভর্তি করে রেখে সে নির্বাচনে মানে নমিনেশন পেপার সাবমিট করে নেই, সিগনেচার করেনি, তারপরে তাকে উইন দেখানো হয়েছে, এটা আমরা দেখেছি সেই সময়। তা হুম। আমার বক্তব্যটা হচ্ছে যে একের পর এক ভারতের সমর্থনে যেহেতু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল 2-3 বার, পৃথিবীর কোন সরকার ইউরোপীয় ইউনিয়ন আমেরিকা কেউ সমর্থন করে নাই, শুধু ভারত সমর্থন করেছে। তো হুম। যে কারণে আমরা বলছিলাম যে যেহেতু আপনারা ভারত ভারত এবং শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে চাচ্ছেন, অতএব আপনারা শেখ হাসিনাকে বলেন যে হিন্দুদের উপর এই যে নির্যাতন যেগুলো করছে আওয়ামী লীগের বাহারের হাত দিয়ে, ওই যে সাল্লার যে ঘটনা, তারপরে নাসিরনগরের ঘটনা, প্রত্যেকটি ঘটনার পিছনে দেখছি আওয়ামী লীগের নেতারা, এমনকি ইসের যশোরের অভয়নগরে সেখানে আওয়ামী লীগের 2 এমপির মানে ইসের ব্যাপারে ঘটনা ঘটেছে, এবং সর্বশেষ যে নির্বাচনের ফরিদপুরে আমরা দেখেছি ট্রাক মার্কাও আওয়ামী লীগ, নৌকা মার্কাও আওয়ামী লীগ, দুই আওয়ামী লীগের পেছে পড়ে ট্রাক মার্কার সঙ্গে যারা ছিল তাদেরকে বাড়িঘর জ্বালায় আর কি। তো সেই হুম। কারণে আমরা ভারতীয় নেতৃবৃন্দের কাছে বলছিলাম যে শেখ হাসিনাকে যেহেতু আপনারা সমর্থন করছেন, শেখ হাসিনাকে বলেন যে মাইনরিটিদের সুরক্ষা দিতে, মাইনরিটির দাবি দেওয়া মানতে, এই হলো বিষয়টা। এখন ভারতের মূল বক্তব্য ছিল এটা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার, এই ব্যাপারে আমরা কোনো হস্তক্ষেপ করবো না, কিন্তু এখন কিন্তু ঠিকই হস্তক্ষেপ করছে। এখন চিন্ময় দাসের জন্য তারা মায়া কান্না করতেছে, অথচ এই চিন্ময় দাসের বিরুদ্ধে তো বলাৎকারের অভিযোগ, আপনারা দেখছেন তাকে বহিষ্কার করেছে। এরকম ভারতে কিন্তু গুরমিত সিং, তারপর হচ্ছে ভগবান দাস, তারপর হচ্ছে স্বামী নিত্যানন্দ, তারপর হচ্ছে রাম রহিম। আরেকজন ভদ্র, হ্যাঁ, রাম রহিম। রাম রহিম, এদেরকে কিন্তু ঠিকই বিচার করছে, এদেরকে কিন্তু বিতাড়িত করছে। তাহলে তার দেশের সাধু সন্ন্যাসী গুলো, এমনকি তিনি এক শঙ্করাচার্যের পর্যন্ত কংগ্রেসের আমলে তাকে নানাভাবে মিথ্যা মামলা টামলা দিয়ে নাজেহাল করছে। তার মানে তার দেশের একজন সেই অনৈতিক সাধুর জন্য তারা যে ব্যবস্থা নিচ্ছে, বাংলাদেশে কিন্তু তা গোবিন্দ দাদা, চিন্ময় চিন্ময় দাস, চিন্ময় কুমার নাকি তার বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ 21টি, সব মিলায়ে বেশি না, যাই হোক, 21টি, তো এবং এই 5টা বিষয়গুলো নিয়ে সাক্ষাৎ তারা আমরা করেছে বক্তব্য এখানে ভিডিও দিচ্ছে। কিন্তু আকারে। যে যাই হোক আচ্ছা, কিন্তু হিন্দু সমাজের প্রায় আপনি সকলেই চিন্ময় কুমার দাসের পাশে আছে, এটা দাবি না করেছেন। না, বাংলাদেশে মতুয়ারা চিন্ময় দাসের সঙ্গে নাই, বাংলাদেশে রামকৃষ্ণ মিশন তার সঙ্গে নাই, ইসকন স্পষ্ট করে বলছে তার সঙ্গে নাই, এখানে আমাদের গৌরী মঠ বলেছে তার সঙ্গে নাই, তারপরে এইখানে হচ্ছে অনুকূল ঠাকুরের যারা শিষ্য তারা বলছে তার সঙ্গে নাই, জগৎবন্ধুর শিষ্যরা বলছে তার সাথে নাই। তাহলে সব হিন্দুরা তার সঙ্গে যাবে কেন? আমরা বড় বড় সমাবেশ করি নাই, আমাদের সঙ্গে লোকজন নাই, আমরা তো আজকেও সংবাদ সম্মেলন একজন লোকগুলো তো আমার সাথে আছে, থাকবে না কেন? আমরা ঢাকা শহরের যে প্রোগ্রাম করছি গত বছরও 10,000-এর উপরে লোকজন ছিল, মানে সম্মেলনে। আমরা দিনাজপুরে সম্মেলন করছি, সেখানে 35,000 থেকে 40,000 লোকের সমাবেশ, থাকবে না কেন? হিন্দু মহাজোট আজকের সংগঠন না, দীর্ঘদিনের সংগঠন। তো মূল যে বিষয়টা, ওনাকে তো প্রভু বলা হয়, কিন্তু প্রভু মানে হলো অনেক তো ভগবানের সমান, আপনাদের সব ভগবানের সমতুল্য তাকে ইয়ে করা হয়, আহ, তাকে ওইভাবে ডাকা হয়। ঠাকুর ভাই এক্সপান্স করেন, কারণ ওনাকে আপনি একজন সন্ত্রাসীকে প্রভু উপাধি নামটা দেওয়া মানে না না, লজ্জার। আমি দিচ্ছি না, বললাম হিন্দু সমাজ বলতে তাকে তো ওই নামে ডাকা হয়, তো এত কিছু হলে না তাকে না, প্রভু হিন্দু বলা হয়। সমাজ তাকে ডাকে না, তার কিছু লোকজন আছে তারা ডাকে। হিন্দু সমাজ তাকে প্রভু হচ্ছে ভগবান, প্রভু হচ্ছে ঈশ্বর, তাকে কেন প্রভু বলতে যাবে? এইগুলো হচ্ছে তার পাশে আশেপাশে যারা আছে তারা তো বলতেছে, মানে সে হচ্ছে যে আমাদের ইয়ে হয়েছিল না শহীদ মিনারে যখন এই হয়, বলছে যে সেই শঙ্খ চিল তার জন্য ঘুরে বেড়ায়। তারপর হচ্ছে সে রংপুরে বলছে যে তার হোটেল থেকে বের করার জন্য ভূমিকম্প পড়ে। তো এখন আর চট্টগ্রামের কারাগার ভূমিকম্পে ধসে পড়ে না, এখন তার জন্য কয়েকে আমরা তার জন্য জীবন দেব, লক্ষ লক্ষ মানুষ আমরা আত্মহত্যা মানে তার জন্য জীবন দেবো, কই একজন তো কাউরে শুধু মামলা খাওয়ার ভয়ে চট্টগ্রাম আদালতে কেউ যায় না। তারপরে হচ্ছে সেইখানে এরকম কত কাহিনী আমরা দেখেছি এর মধ্যে, এইগুলো হচ্ছে কতগুলো আবেগী কিন্তু লোকজন যারা তার কি আছে আসলে তারা। বাংলাদেশের রাজনৈতিক ভাবে কি আসলে অস্থিরতা তৈরি করবার কি উদ্দেশ্য ছিল?
যে কারণে তাকে এখন এই বিষয়টা আমরা বলতে পারবো না, এই বিষয়টা জানা হচ্ছে যারা গোয়েন্দা সংস্থা তারা বলতে পারবে, তারা এই বিষয়গুলো তারা এটা। আমার বক্তব্যটা হচ্ছে যে তার বক্তব্য কি অতিরঞ্জিত বলে, কোনো এই যে কিছু না। তিনি ইসকনকে বাংলাদেশের প্রতিষ্ঠা করা হয়েছে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবার জন্য, এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য কতটা আচ্ছা, দেখেন? এর পিছনে কারণটা হলে আমরা যতটা জেনেছি, আমার জানার মতে উনি হচ্ছে নওফেল সাহেব আছে চট্টগ্রামের, উনি এবং ওইখানে আরেকজন আজম নাসির, এই দুই ভদ্রলোকের ছত্রছায়া থেকে ইসকনের বিরুদ্ধে উনি একবার মামলা করেছে। তারপর ওই ছত্রছায়া থেকে উনি একবার হচ্ছে ট্রাম্প সাহেব, উনি মানে ওনার গ্রুপ, ওই ওই মন্দিরে যারা থাকে, যখন আমরা বলছিলাম যে 2008 থেকে 2023 সাল পর্যন্ত ব্যাপকভাবে হিন্দুদের উপর হামলা হচ্ছে এবং আমেরিকার কংগ্রেসম্যানরা বাংলাদেশ ভিজিট করে তারা রিপোর্ট পেশ করেছিল যে বাংলাদেশে ব্যাপকভাবে হিন্দু নির্যাতন হচ্ছে, হিন্দুর সংখ্যা দ্রুত হারে কমছে, তখন তারা একটা সেই ট্রাম্প বাইডেনকে চিঠি লিখেছিল যে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেন, এরা বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা কথা বলছে, শেখ হাসিনার আমলে কোনো হিন্দু নির্যাতন হয়নি। তো সেই ব্যক্তি, যে ব্যক্তিটা সংবাদ সম্মেলন করে, যে ব্যক্তিটা বাইডেনকে চিঠি লেখে শেখ হাসিনার পক্ষে এবং আজম ও নাসির এবং ওদের পক্ষে অবস্থান নেয়, সর্বশেষে যে ভিডিওটা দেখলেন, সে বলছে যে ইসকন কাজ হচ্ছে শেখ হাসিনাকে ক্ষমতায়ন, মানে ক্ষমতা করার জন্য। তার মানে হচ্ছে টোটালটাই আওয়ামী লীগের মানে এইটাকে পারপাস সার্ভ করা, মানে করে আসছে আরো বহুকাল আগে থেকে। সেই ব্যক্তিটা আমরা বলছি যে ওনার মূল উদ্দেশ্য রাজনৈতিক, যতটা না ধর্মীয় বিষয়। এমনকি এই যে 8 দফা যেটা ওনারা আন্দোলন করছে, 8 দফা হলো হিন্দু নির্যাতনের বিরুদ্ধে, এই 8 দফার একটা দাবি কেউ প্রমাণ বলতে পারবে না যে 8 দফার কোনো দাবি পূরণ হলে কিংবা 8টা দাবি পূরণ হলে সংখ্যালঘু নির্যাতন বন্ধ হবে। এই টোটালটাই হচ্ছে আওয়ামী লীগের করা। এবং আজকেও গোল টেবিল বৈঠক করেছে আওয়ামী লীগের ওই যে সিদ্ধাপ মিলনায়তনে, আওয়ামী লীগের ওই অঙ্গ সংগঠন যেটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সংখ্যালঘু মোর্চা নামে, দেখেন ওই 8 দফা দাবি। এইটা টোটালটাই হচ্ছে মানে ঐক্য পরিষদ প্রথম এটা রাষ্ট্রধর্ম ইসলাম বাতিলের জন্য গড়ে উঠছিল এবং শেখ হাসিনা নিজে বলছে যে এটা আমার তৈরি করা, আমি টাকা পয়সা দিয়ে ঐক্য পরিষদ গড়েছি নিমভৌমিক এবং দেবী ভট্টাচার্যকে দিয়ে, যে কারণে অন্য কোনো দাবি করা যাবে না, শুধু এইটা নিয়ে নামতে হবে। তো ওইটা আবার শেখ হাসিনা 2008 সালে যখন বললো না রাষ্ট্রধর্ম ইসলাম আমরা রাখবো, তোমরা অন্য দফা নিয়ে আসো, তখন এই 8 দফা দাবি আওয়ামী লীগের নেতারা বসে ঐক্য পরিষদের ঘাড়ে চাপিয়ে দিয়েছে, এইগুলো নিয়ে তোমরা আন্দোলন করো। তার মানে বিষয়টা এই 8 দফাটা টোটালটাই হলো আওয়ামী লীগের। আপনি নেটে সার্চ দেন, এই এখন তো এরা হিন্দু জাগরণ সনাতনী জাগরণ মঞ্চ তো 2024 সালে, 2019 সালেও 8 দফা ছিল, 2015 সালেও 8 দফা ছিল, তারপরে এরা 8 দফা নিয়ে দীর্ঘদিন ধরে করছে। এটা টোটালটাই আওয়ামী লীগের এজেন্ডা। কোন সম্পূরক একটা প্রশ্ন আছে কিনা, একটা প্রশ্ন সুধীর সেনগুপ্ত। জি, উনি যে 8 দফা নিয়ে কথা বলছেন, 24 সালে সনাতন জাগরণ মঞ্চে 8 দফার পক্ষে উনি আছেন কিনা শুধু এতটুকু বললেই চলবে। এই 8 দফা হিন্দু নির্যাতন বন্ধে কোনো ভূমিকা রাখে না, এবং যারা হিন্দু নির্যাতনের কথা বলছে, আপনি বলেন যে 8 দফার কোন দফা পূরণ হলে হিন্দু নির্যাতন বন্ধ হবে, বলেন। আপনি এমন কয়েকটা দফা বলেন যেটা দিলে হিন্দু নির্যাতন বন্ধ হবে। আমি বলছি পৃথক নির্বাচন ব্যবস্থা হলে হিন্দু নির্যাতন বন্ধ হবে, যেহেতু ভোটাভুটির কারণে হিন্দু নির্যাতন হয়, অতএব ওইটা দিলেই বন্ধ হয়ে যাবে। পৃথিবীর মধ্যে ধর্ম সেপারেট দিয়ে ইলেক্টোরাল নির্বাচন সিস্টেম। কোন জায়গায় হয় ভাই? হ্যাঁ, পৃথিবীর মধ্যে দুইটা ধর্মের বিভাজনের নির্বাচন আমি কেন চাইবো? আমি এক দেশের নাগরিক, আমার দেশের সার্বভৌমত্ব এটা হানি করবে, আমার স্বাধীনতার প্রতি কেন? প্রশ্ন ঝিলবে। আমি আরে বাংলাদেশের একসাথে নাগরিক, এইটা নিয়ে তো যতটা ঝামেলা, এইটা নিয়েই ঝামেলা। আমি আমার দেশের সেপারেট ইলেক্টোরাল, সার্বভৌমত্ব রক্ষা করতে শোনেন, চাই। আমি সেপারেট কেন চাইছি ইলেক্টোরাল যে দুইটা সিস্টেম, নির্বাচন হবে আমি এক বলি দেশের মধ্যে? সেপারেট ইলেক্টোরাল সিস্টেম হচ্ছে প্রতিনিধি নির্বাচনের বিষয়। এটা আপনি মানেন আর না মানেন, এটা সারা পৃথিবীর স্বীকৃত। এবং এইটা 1919 সালে ভারত শাসন আইনে আছে, 1935 সালের ভারত শাসন আইনে আছে, এটা এখনো পাকিস্তানে আছে, পৃথিবীর অনেক দেশে আছে, থাকবে না কেন? এই নির্বাচন পদ্ধতির সাথে ধর্মভিত্তিক নির্বাচনের অনেক পার্থক্য। আপনি ধর্মভিত্তিক নির্বাচনের সরাসরি কথা বলছেন। আমরা ধর্মভিত্তিক নির্বাচন চাচ্ছি, কারণ মানে যদি এটা তো আপনার কথাই, যদি সাম্প্রদায়িক হামলা হয় তাহলে সাম্প্রদায়িক হামলা বন্ধ করতে গেলে তো আপনাকে সাম্প্রদায়িক সমস্যারই সমাধান করতে হবে। এই জন্য ধর্মভিত্তিক নির্বাচন চাইবো দেশের মধ্যে। অবশ্যই। তা আচ্ছা, কেমনে চাইবেন? নির্বাচন চাইবো কে কে আপনার ভোট দেবে কে? আমার আপনার কে দেশের ভোট মধ্যে দেবে? এই ধর্মভিত্তিক আপনার নির্বাচন না না, আমরা বলি এই বাংলাদেশ স্বাধীন হয়েছে কত সাল? এত আজ 54 বছরে সংখ্যালঘু নির্যাতন বন্ধ হয়েছে? বাংলাদেশের কোন এমপি পার্লামেন্টে কথা বলছে হিন্দু নির্যাতনের বিরুদ্ধে?